Dear students of class 7, welcome to our online classes organized by Sheikh Di Abdullah Mullah School and College. And I am Ajmeri Sultana, assistant teacher of English. Student, today I will take a class on right form of verbs, and it's the last part because in previous class I took another class on right form of verbs. So let's start our class. Student খেয়াল করো, আমরা তোমাদের সাথে যেমন কয়েকটা লিঙ্ক করেছিলাম গত ক্লাসে। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা একটা কাজ করবে, তোমরা বাসায় গিয়ে সেটা আবার চেক করবে, তোমরা সেটা পারো কিনা সেটা তোমরা বাসায় একটু খেয়াল করবে, বইটা ফলো করবে। তো আশা করি তোমরা বাসায় সেটা ফলো করেছো এবং দেখেছো। তো এখন আজকে আমি আর একটা নতুন নিয়ম নিয়ে আলোচনা করবো। যেমন গত ক্লাসে আমরা পড়েছিলাম কি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপরে ফ্যান্সি যদি এরকম থাকে, ওগুলো থাকে, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটের মানে যে ভাবটা ঠিক করবো, সেক্ষেত্রে আমরা পাস্ট ফর্ম ইউজ করবো। আজকে দেখো যদি সেন্টেন্সের মধ্যে এজ ইফ, অ্যাজ দো, উইশ থাকে এবং সে যদি থাকে, সেক্ষেত্রে ব্র্যাকেটের ভিতর যদি টু বি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে সেখানে কী হবে? ওয়ার হবে। আর গত ক্লাসে পড়ছিলাম যে যদি উইশ থাকে, সেক্ষেত্রে যদি ব্র্যাকেটের ভিতর ভার্ব থাকে, সেক্ষেত্রে ভার্বটার পাস্ট ফর্ম করতে হবে। যেমন আই উইশ আই স্যাং এ সং, মূল ভার্বটা পাস্ট ফর্ম করতে হবে। কিন্তু যদি উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো থাকে, সেক্ষেত্রে ব্র্যাকেটের ভিতর যদি টু বি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে টু বি থাকে মানে ব্র্যাকেটের ভিতরে টু বি থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ওয়ার করে ফেলবো। তাহলে কী হবে? যেমন ধরো আই উইশ আই, টু বি আছে, তাহলে কী হবে? এটা আই ওয়ার এ বার্ড, মানে আমি যদি পাখি হতে পারতাম। আর যদি এখানে উইশের পর এখানে ব্র্যাকেটের ভিতরে যদি মূল ভাব থাকতো, সেক্ষেত্রে এটা হতো কি পাস্ট ফর্মে। এটা যে নিয়ম। তারপর আবার দেখো সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ, অ্যাজ ডু, অ্যাজ ইফ দেখো যদি থাকে, সেক্ষেত্রে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আবার প্রথম অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ হবে কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। এখন একটু মনে করে খেয়াল করো তো তোমরা এই নিয়মটা মানে কোনটার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য ছিল, একটু খেয়াল করো। আমরা তার গত ক্লাসে পড়েছিলাম যে যদি সিন্স থাকে, সেক্ষেত্রে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট। আর যদি সিন্সের প্রথম অংশটুকু হয় পাস্ট ইনডিফিনিট, পরেরটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক এটার মতো এই অবিকল এটা অ্যাজ ইফ, অ্যাজ ডোর ক্ষেত্রেও ঠিক একই রকম হবে। প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশটুকু পাস্ট ইনডিফিনিট হলে হবে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে এখন দেখো একটা উদাহরণ খেয়াল করো। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, যেহেতু এটা স্পিক্স প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, সেহেতু হচ্ছে কি ব্র্যাকেটের ভিতরে ভাব হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তাহলে কি হবে? হি নিউ এভরিথিং। তারপর আরেকটা বলছিলাম যে প্রথম অংশ যদি পাস্ট ফর্ম হয়, দেখো অ্যাজ ইফ এর আগের অংশ, অ্যাজ ইফ বা এর আগের অংশ পাস্ট ফর্মে থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সের হলে পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে অপর অংশটি হবে কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা জানি যে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কি হবে? হি অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং। অর্থাৎ প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হবে। এভাবে আমরা ভার্বটা ঠিক করে সেন্টেন্সটা ঠিক করে লিখব। এটাই হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব। তারপর দেখো আরেকটা নিয়ম খেয়াল করো। কোনো সেন্টেন্সের ভার্ব, কোনো সেন্টেন্সের ভার্ব তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কি ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ সেন্টেন্সের মানে ভার্বটা সাবজেক্টের নাম্বার এবং পার্সন, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে আমাকে ভার্বটা সিঙ্গুলার করতে হবে। যদি সাবজেক্টটা প্লুরাল হয়, সেক্ষেত্রে আমাকে সাবজেক্টটাকে মানে আমাকে ভার্বটাকে কি প্লুরালে করতে হবে। যেমন ধরো দ্য কালার অফ হিজ আইস, বি ভার্ব, বি বলতে কি বলেছে? এম ইজ আর ওয়াদার বোঝায় বুঝায়। দ্য কালার অফ হিজ আইস, তার চোখের রং, এখানে কালার, সাবজেক্ট হচ্ছে কি কালার, আইস কিন্তু না, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ব্র্যাকেটের ভিতরে ভার্বটা পরিবর্তন হবে সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কিটা আছে কালার, দ্য কালার অফ হিজ আইস মানে কালার, সাবজেক্টটা কি সিঙ্গুলার, সুতরাং আমাকে ব্র্যাকেটের ভিতরে ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে কি হবে? ইজ। বি ভার্ব বলতে কি বোঝায়? এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে কি হবে? দ্য কালার অফ হিজ আইস
ইজ ব্লু। তারপরটা দেখো দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, বি দ্য প্লেয়ার্স, সাবজেক্ট কি আছে দ্য প্লেয়ার্স, প্লেয়ার্স মানে কি প্লুরাল ফর্ম করা আছে, সুতরাং আমাকে ভার্বটা হবে কি প্লুরাল ফর্মে। তাহলে কি হবে দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, বি দ্যাট হবে ওয়ার স্ট্রং, বি ভার্ব বলতে আমি এম ইজ আর ওয়াজ ওয়ার, এখানে আমি সরি এখানে ওয়ার লিখলে এখানে হবে কি আর, তার কারণ হচ্ছে এখানে পাস্ট টেন্সে কিছু বলা নেই। তার জন্য দেখো দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর স্ট্রং, এখানে সাবজেক্ট ছিল কি প্লেয়ার, প্লুরাল ফর্মে দেওয়া ছিল, সুতরাং এখানে ভার্বটা হবে তো প্লুরাল ফর্মে। সেটাই বলছে কি যে ব্র্যাকেটের কিন্তু ভার্বটা পরিবর্তন হবে তার সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হবে। তারপরে দেখো আরো কতগুলো নিয়ম অনুষ্ঠিত দেখা যায় যে সেন্টেন্সের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার এ ভার্বটা যদি থাকে, বি ভার্বটা যদি থাকে, সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে ব্র্যাকেটের ভিতরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। যেমন ধরো দা, যেমন ধরো the book was still, মানে বলছে কি যদি সেন্টেন্সের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, টু বি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে মানে ব্র্যাকেটে সেই ক্ষেত্রে কি হবে টু বি ভার্বটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা মানে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আমরা জানি যে ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে মূল ভাবে পাস্ট পার্টিসিপল হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার মানে টু বি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মানে ব্র্যাকেটের ভিতরে মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে কি হবে দ্য বুক ওয়াজ স্টোলেন, মানে বইটি চুরি হয়ে গিয়েছে, অথবা দ্য বুক আমি বললাম দ্য বুক হ্যাজ বিন পাবলিশড, তাহলে কি হবে পাবলিশড, বইটি প্রকাশিত হয়েছে। এটা একটি নিয়ম। তারপর আমরা আবার চলে দেবো কন্ডিশনাল সেন্টেন্সে একটু যাই। আমরা পড়েছো মনে হয় ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। অর্থাৎ যদি থাকে ফার্স্ট কন্ডিশনাল অর্থাৎ যদি ইফ থাকে, যেমন হলো আমরা এটাকে বলেছি ফার্স্ট কন্ডিশনাল, যেমন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কন্ডিশনাল, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কন্ডিশনাল। তারপর আর সেকেন্ড কন্ডিশনাল কি, আচ্ছা একটা উদাহরণ একবার দেখি যে আমি, যেমন ধরো ইফ হি কামস, গো দেয়ার, এটা ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কোনটা, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কোনটা বোঝায়, পাস্ট কন্ডিশনাল হচ্ছে গিয়ে অর্থাৎ সাবজেক্ট প্লাস এটা যদি কুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে গিয়ে পাস্ট কন্ডিশনাল, যেটাকে সেকেন্ড কন্ডিশন যেটাকে বলে আমরা। থার্ড কন্ডিশনাল কোনটা, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। এটা হবে কি সাবজেক্ট প্লাস would have বা would have or might have plus ভার্বের past participle, এটাকে বলা হয় পারফেক্ট কন্ডিশনাল। একটু খেয়াল করো, আমরা কিন্তু কন্ডিশনালগুলো করেছি আর কি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কোনটাকে বলে,
এরকম হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এটা হচ্ছে কি এটাকে বলা হয় মানে কি ফার্স্ট কন্ডিশনাল। কোন তিনটা কন্ডিশনাল আছে, তাহলে সেই নিয়ম অনুযায়ী কি দেখো প্রথমটা কি দেওয়া আছে, অর্থাৎ ইফ এর পর হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি হয় পরের অংশটুকু হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। তাহলে এখানে কি হলো দেখো ইফ হি কামস, ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশটুকু হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। তাহলে কি হবে I shall go there অথবা I will go there। if sorry এখানে if he comes হ্যাঁ তাহলে কি হবে I shall দিতে পারো অথবা will দিতে পারো, দুটো ইচ্ছে বলে দিতে পারো go there। if he comes I shall দেখো go there। অথবা যদি বলে আমি if he works hard, যদি আমি বলি if he, যেমন বলি if he works hard he, যদি বলি he shining light, তাহলে কি হবে he will, if he works hard he will shine in light, he will shine in light। অর্থাৎ ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ এর পর যদি প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। আর সেকেন্ড কন্ডিশনাল কোনটা দেখো, এটা হবে কি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট পাস্ট পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ এর পর হবে কি ক্লজটা, প্রথম ক্লজটা হবে কি যেমন ধরো if he wanted I help him। if এর পর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটুকু হবে কি পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ হচ্ছে কি সাবজেক্টের পর কি হবে উড অথবা কুড অথবা মাইট, এবং উড কুড মাইট দেওয়ার পর মূল ভার্বটা কি হবে মানে ব্র্যাকেটে ভার্ব হবে কি প্রেজেন্ট ফর্ম করতে হবে। লেখা কি হবে if he wanted, যদি সে চায় তাহলে কি হবে এটা I would have help him। এখানে I would দিতে পারো, could দিতে পারো, might দিতে পারো। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে if প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ if এর পর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তারপরে সাবজেক্টের পর would অথবা might এবং ব্র্যাকেটের ভিতরে ভার্বটা হবে কি প্রেজেন্ট, মূল ভার্বটা হবে প্রেজেন্ট ফর্মে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আরেকটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল কি if প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ নাম দিতে হয় যেমন if he had ধরো read attentively if he had read attentively, যদি সে ভালো করে পড়তো আর কি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে গঠন। তাহলে অপর অংশটুকু হবে কি সাবজেক্টের পর would have বা could have বা might have, would have might have could have এরপর মূল ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা থাকবে সেটা হবে কি পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে তো দিয়ে মানে নিয়ম অনুসারে if এর পর পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, তাহলে ওটাই কি হবে he would have got gotten, got হয় gotten হয়, he would have got good marks। would have এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়, he would have gotten বা got gotten হয় got এটা পাস্ট পার্টিসিপল দেওয়া যায়। তাহলে অর্থাৎ মনে রাখবে হচ্ছে গিয়ে ফার্স্ট কন্ডিশন হলে উইল, সেকেন্ড কন্ডিশন হলে হচ্ছে উড, থার্ড কন্ডিশন হলে হচ্ছে কি উড হ্যাভ। আর উডের পর উইলের পরে হবে প্রেজেন্ট ফর্ম, উডের পরে হবে প্রেজেন্ট ফর্ম, শুধুমাত্র উড হ্যাভের পরে হবে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, এটাই শুধু পার্থক্য। তাহলে তোমাদের এই নিয়মটা মনে রাখলে তোমাদের কন্ডিশনাল কি আমরা জানি তিনটা কন্ডিশনাল থাকে, কন্ডিশনাল নিয়মটা মনে থাকলে তোমাদের প্লাস রাইট ফর্মের ভার্বসের মানে ক্ষেত্রে যে নিয়মটা চলে আসে ওটা তোমাদের মানে করতে গেলে সেন্স করতে গেলে ভার্বটা ক্লিয়ার করে মানে ঠিক করে লিখে তাহলে শুধু তোমরা সঠিক করে লিখতে পারবে। দুটো জানা হলো।
আর আরেকটা বলে রাখি যে রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে যে নিয়মগুলো আছে মানে ভার্বস কীভাবে আমি ঠিক করে লিখবো, তো অধিকাংশ নিয়মগুলো দেখা যায় কি আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করি, তোমাদের একটা টপিক আছে যে কমপ্লিটিং সেন্টেন্স, সেই ক্ষেত্রে অধিকাংশ নিয়মগুলোই কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের সাথে অনেক মিল, অনেক নিয়ম সেখানে আসবে। তারপর আমরা চলে যাই, আবার দেখো আরেকটা যদি হয় যেমন একটা উদাহরণ দেখাই তোমাদেরকে, যেমন আমি যদি বলি তার সাথে মিল রেখে had I been a king, যেমন যদি আমি লিখি had I been a king I would have, দেখো কি দেয়া, দেখো একটা দিন দেখো তোমাদের আরেকটা নিয়ম হচ্ছে ওটার মতোই, had I been a king I had the poor, যে পাস্ট মানে থার্ড কন্ডিশনের নিয়মটা যে করেছিল সেরকমভাবে যদি হ্যাডের পর হ্যাড থাকে, প্রথমে হ্যাড থাকে, হ্যাডের পর সাবজেক্ট, তারপরে যদি মানে মূল ভাবটা কি পাস্ট পার্টিসিপল হয়, হ্যাড থাকে তারপর সাবজেক্ট মূল ভাবটা যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে অপর অংশ কী হবে, অপর অংশটুকু উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভে দিতে হবে। আর ওগুলো উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ দিলে সেক্ষেত্রে মূল ভাবের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে কী হবে, হ্যাড আই বিন এ কিং I would have helped the poor. Had I been a king I would have helped the poor, অর্থাৎ had এর পর যদি সাবজেক্ট তারপর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা অপর অংশটুকু করবো উড হ্যাভ, মানে থার্ড কন্ডিশনালের নিয়ম অনুসারে করবো উড হ্যাভ দেওয়ার পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তারপর আরেকটা যদি আমরা করি I were a bird in the sky. If I were a bird, I fly in the sky. If এর পর যদি সাবজেক্ট তারপর যদি অয়ার থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, ইফ থাকে এর পর সাবজেক্ট থাকে এবং সেক্ষেত্রে তারপর যদি অয়ার থাকে সেই ক্ষেত্রে অপর অংশটি কী করবো আমরা সাবজেক্টের পর উড কুড মাইট দিয়েও করতে পারি অথবা উড হ্যাভ মাইট হ্যাভ দিয়েও করতে পারি, কিন্তু উড হ্যাভ মাইট হ্যাভ দিলে আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, সেটা ঝামেলা। তারপরে সরাসরি আমরা যদি করি I would fly in the sky, উড দেওয়ার ফলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, অর্থাৎ ইফের পর যদি সাবজেক্ট তারপর যদি অয়ার থাকে সেই ক্ষেত্রে আমরা অপর অংশটুকু সাবজেক্টের পর উড বসাবো, উড মাইট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ইফ আই হ্যাড এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, মানে আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তারপর তোমাদের আরও কতগুলো নিয়ম আছে, যেমন ধরো আমরা কিন্তু যে একটা ট্রান্স করার সময় সেটা করেছি আমরা, যে কাজটা দীর্ঘক্ষণ মানে পূর্ব থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, মানে দীর্ঘক্ষণ ধরে যে কাজটা চলছে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনেক সময় এগুলো থেকেও আসে তোমাদের রাইট ভার্বসের ক্ষেত্রে, যেমন আমি 3 বছর ধরে এই স্কুলে পড়ছি, তাহলে সেক্ষেত্রে কী হয় আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 years, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ঘটনা সেটা হয়, যে কাজটা দীর্ঘক্ষণ ধরে চলে সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন হয়ে থেকে গঠন অনুসারে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি। এটা অনেক সময় সেন্টেন্স তোমাদের থাকে আর কি ভার্বটা ঠিক করে ইয়ে করার জন্য। তারপর আমরা একটা জিনিস করছি, যদি সেন্টেন্স যদি ল্যাশ কথা থেকে ল্যাশ, যেমন ধরো সেন্টেন্স যদি ল্যাশ কথাটা থাকে ল্যাশ থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু করি ল্যাশ থাকলে সেক্ষেত্রে শুড অথবা মাইট আমরা ইউজ করে থাকি, যেমন ওয়াক ফাস্ট
ফার্স্ট, লাস্ট, সেন্টেন্সে যদি লাস্ট কথাটা থাকে এবং সেক্ষেত্রে কী করবো, লাস্ট থাকলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর কী বসাবো, মাই অথবা শুড, শুড অথবা মাইট বসবে এবং তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের মানে ব্র্যাকেটের ভিতরে ভার্বটা প্রেজেন্ট ফর্মে করতে হবে। তাহলে কী হবে, লাস্ট মানে পাছে না, এই আমাদের বোঝায় ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লাস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, অথবা তুমি ট্রেনটা মিস করতে পারো, ইউ শুড মিস দ্য ট্রেন। অর্থাৎ যদি সেন্টেন্সের লাস্ট কথাটা থাকে সেক্ষেত্রে আমরা অপর অংশ সাবজেক্টের পর শুড অথবা মাইট ইউজ করবো এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। ওয়াক ফাস্ট, লাস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটা একটা কমন নিয়ম। তারপর একটা হোয়াইল দিয়ে অনেক সময় আমরা একটা করে থাকি, যেমন ধরো যেটা বলি, আচ্ছা আর এটা কথা বলি, যেমন ধরো আর আমরা জানি যে এমনিতে আগেও কত ক্লাসে করেছি, সাধারণত আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম গট বা একটা ভার্ব আছে গেট, এগুলো থাকলে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়। তারপর একটা আমরা জানি কি হোয়াইল, দেখো যদি হোয়াইল থাকে, হোয়াইল থাকে আমরা কি করবো, একটা হচ্ছে গিয়ে যেমন হ্যাঁ হোয়াইল এটা হচ্ছে একদম একটা। আর যদি আমি বলি the garden I saw a snake, খেয়াল করো এই নিয়মটা কিন্তু অনেক থাকে সেন্টেন্সের মধ্যে। হোয়াইল, যদি হোয়াইল দিয়ে সেন্টেন্সটা থাকে এবং হোয়াইলের পর যদি কোনো সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমাকে এটা করতে হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে সেটা। হোয়াইল সেন্টেন্সের মধ্যে যদি হোয়াইল থাকে এবং হোয়াইলের পর যদি কোনো সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে সেটা। কিন্তু যদি সেন্টেন্স হোয়াইল থেকে হোয়াইলের পর পরে যদি কোনো ভার্ব থাকে, হোয়াইলের পর মানে হোয়াইলের পর সাবজেক্ট না থাকে, হোয়াইলের পর যদি কোনো ভার্ব থাকে সেই ক্ষেত্রে সরাসরি ভার্বের সাথে আইনটি যুক্ত করতে হবে। কিন্তু সরাসরি ভার্ব না থেকে হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে এটার গঠন হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তাহলে দেখতে হবে হোয়াইল দে, হোয়াইলের পর কি দে সাবজেক্ট আছে, সুতরাং আমাকে এই অংশটা করতে হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে কি সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, ওয়াজ ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা হবে কি হোয়াইল, হোয়াইল দে ওয়্যার প্লেইং, যখন তারা খেলছিল, দ্য রেইন কেম, যখন বৃষ্টি চলে আসলো, যখন তারা খেলছিল যখন বৃষ্টি চলে আসলো। আর এখানে দেখো হোয়াইলের পর কি, হোয়াইলের পর কোনো মানে হোয়াইলের পর কোনো সাবজেক্ট নেই, সরাসরি মূল ভার্ব চলে আসছে। তো হোয়াইলের পর সাবজেক্ট না থেকে সরাসরি মূল ভার্ব চলে আসলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইন যুক্ত করবো, তাহলে হয়ে যাবে। তাহলে কি হবে হোয়াইল ওয়াকিং, while walking in the garden I saw a snake, যখন আমি বাগানে হাঁটছিলাম তখন একটা সাপ দেখতে পেলাম। এই নিয়মটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। ল্যাস তারপরে হোয়াইল, আবার বলছি হোয়াইলের পর পর ভাব থাকলে সেক্ষেত্রে শুধুমাত্র আইনটি যুক্ত করতে হবে, আর হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে সেখানে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে আমাকে সেন্টেন্সটা ঠিক করে নিতে হবে। তারপর অনেক সময় আমরা দেখি কি যে একই দৈর্ঘ্য, তারপরে যেমন ধরো কিংবা তোমাদের একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সেক্ষেত্রে আমাকে দেখতে প্লোরাল মনে হলো ভার্বটা হবে কি সিঙ্গুলার ফর্মেট। যেমন ধরো একই দৈর্ঘ্য বা পরিমাণ বোঝালে, যেমন যেমন ধরো একই দৈর্ঘ্য পরিমাণ, একই দৈর্ঘ্য পরিমাণ সংখ্যা, একই দৈর্ঘ্য পরিমাণ সংখ্যা এরকম বোঝালে, যেমন ধরো 5 miles
দেখো 5 মাইলস, দেখো একই দৈর্ঘ্য পরিমাণ বা সংখ্যা বোঝালে সেক্ষেত্রে আমাকে দেখতে ক্লোরেন মনে হলেও সাবজেক্টটা ক্লোরেন মনে হলে আমাকে ভার্বটা কি করতে হবে, সিঙ্গুলার ফর্মে করতে হবে। যেমন ধরো এখানে কি দেওয়া আছে 5 মাইলস, 5 মাইল, কিন্তু এখানে কিন্তু বলা হয়নি যে 5 মাইলস 3 মিটার বা 3 মিটার 2 ইঞ্চ, এরকম কিন্তু বলা নাই, মানে একই কিন্তু ভিন্ন রকম বলেনি, একই রকম বলেছে। 5টা সংখ্যা 5 মাইল, কিন্তু দৈর্ঘ্য পরিমাণ দৈর্ঘ্য মানে একই রকম, সেটাই বলছি যে যদি একই দৈর্ঘ্য পরিমাণ বোঝায় সেক্ষেত্রে এটা সংখ্যাটা ক্লোরেন মনে হলেও ভার্বটা হবে কি সিঙ্গুলার ফর্মে করতে হবে। তাহলে কি হবে 5 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। বি পার্ট মানে এম ইজ আর, যেহেতু আমাকে বলছে একই দৈর্ঘ্য পরিমাণ বোঝালে সেক্ষেত্রে আমাকে সিঙ্গুলার ফর্মে ধরে নিতে হবে ভার্বটা। তারপর অনেক সময় দেখা যায় কি অল্প দেয়ার থাকে, যেমন দেয়ার, যেমন ধরো দেয়ার, যদি দেয়ার দিয়ে শুরু হয় তাহলে তোমার যদি দেয়ার থাকে, দেয়ার দ্বারা শুরু হয় এবং তারপরে যদি আমাকে দেখো যদি সিঙ্গুলার নাম্বার থাকে সেক্ষেত্রে আমাকে ব্র্যাকেটের ভিতর ভাবটা সিঙ্গুলার ফর্মে করতে হবে। কিন্তু দেয়ারের পর যদি আবার প্লোরাল অংশ থাকে, প্লোরালের সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমাকে ভাবটাও প্লোরাল ফর্মে করতে হবে। যেমন ধরো এখানে কি দেওয়া আছে, দেয়ার বি 1 হাই স্কুল, দেখো ব্র্যাকেটের পর 1 সংখ্যাটা কি একটা, তাহলে কি হবে এখানে ব্র্যাকেটের ভিতর ভাবটা হবে কি সিঙ্গুলারে করতে হবে। তাহলে কি হবে দেয়ার ইজ 1 হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। এখানে কি আছে দেয়ার, বিভার উপর কি আছে 2 মানে কি একের অধিক, অর্থাৎ দেয়ার দিয়ে সেন্টেন্সটা যদি দেয়ার দিয়ে শুরু হয় সেক্ষেত্রে যদি ব্র্যাকেটের পর বা তার মধ্যে সিঙ্গুলার অংশ থাকে, মানে একটা অংশ বোঝায়, সেক্ষেত্রে আমাকে ভাবটা হবে সিঙ্গুলারে। আর দেয়ারের পর যদি কোনো প্লোরাল অংশ থাকে সেক্ষেত্রে আমাকে ভাবটা করতে হবে প্লোরাল ফর্মে। তাহলে কি হবে দেয়ার, এখন টু দেয়ার, তাহলে কি হবে দেয়ার আর 2 প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। অর্থাৎ এগুলো কিন্তু মানে সহজ নিয়ম। আমরা জানি যে একটা জিনিসের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করি, একের অধিক কোনো জিনিস হলে সেক্ষেত্রে আমরা প্লুরাল ফর্ম ইউজ করে থাকি, এগুলো হচ্ছে কমন। তোমাদেরকে আজকে আমি যেটা পড়ালাম আর কি, বিশেষ করে লেস্ট, ওয়াইলের ব্যবহারটা, তারপরে হচ্ছে কি অ্যাজ দো, অ্যাজ ইফ, ফ্যান্সি থাকলে সেক্ষেত্রে প্রথম অংশটুকু কীভাবে করতে হয়, বিশেষ করে যে কন্ডিশনালের অংশটুকু, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর গত ক্লাসে কিন্তু বুঝেছিলাম যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ফ্যান্সি থাকলে মূল ভার্বের পাস্ট ইন্ডিফিনিট করতে হয়, তারপরে হ্যাড ব্যাটার, উড ব্যাটার, কতগুলো নিয়ম আমি করেছিলাম। তো তোমরা বইয়ের মধ্যেও অনেকগুলো নিয়ম দেওয়া আছে, আমি তোমাদেরকে কয়েকটা পড়িয়েছি, তোমরা ক্লাস 8ও পড়েছো, কিন্তু তারপরেও বাসায় তোমরা এটা পুরো সবগুলো নিয়ম আবার রিভিশন দিবে। এবং গত ক্লাসে বাড়ি কাজ ছিল যে 10টা থেকে 12টা নিয়ম থেকে তোমরা সেন্টেন্স করে রাখবে আর কি। তো আজকে বলবো আমি তোমাদেরকে যেগুলো যে কটা নিয়ম আমি পড়ালাম সব, আজকে তোমরা ফার্স্ট টু লাস্ট সবগুলো নিয়ম তোমরা রিভিশন দিবে। আর বাড়ির কাজ থাকবে হচ্ছে আজকে যে কটা নিয়ম পড়ালাম সেখান থেকে অন্তত 10টা নিয়ম থেকে তোমরা 10টা ফর্ম করে, মানে রাইট ফর্ম অফ ভার্বস এটা করে রাখবে, নিয়মটা সেন্টেন্স দেখে উদাহরণ সহ করে রাখবে। তো আজকে তোমাদের আশা করি বুঝতে পেরেছো স্টুডেন্ট। তো আজকে তোমাদেরকে আমি আর দীর্ঘায়িত করবো না। আর তোমাদের প্রত্যেককে তোমাদের বুক লিস্ট দিয়ে দিয়েছে, তোমরা আশা করি বইটা দ্রুত যত তাড়াতাড়ি পারো বইটা কিনে নেবে, কারণ আমরা বই থেকে তোমাদের কিছু মডেল কোশ্চেন পড়ানো শুরু করবো, আরও কিছু হয়তো বা নিয়ম আকারে থাকবে, সেগুলো আমরা পড়াবো। বইটা কিনে নিলে তোমাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই, ভালো করে নিয়মগুলো দেখবে, আর পরবর্তী ক্লাসে নতুন আরেকটা টপিক নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থেকো, সি ইউ নেক্সট টাইম।